ওয়েলকাম টু অ্যাটমিস্ট্রি চ্যানেল। আমি তোমাদের রসায়নের দুলাল স্যার। আজকে আমাদের ক্লাস 12-এর ইলেকট্রোকেমিস্ট্রির মোস্ট ইম্পর্টেন্ট পোর্শন যে ইলেকট্রোকেমিক্যাল সেল রিলেটেড ইম্পর্টেন্ট প্রবলেম সলভ করানো হবে, যেগুলো তোমাদের বোর্ড সিলেবাসের সঙ্গে সঙ্গে আদার্স যে নিট বা যেই এক্সামেও সিমিলার টাইপ অফ কোশ্চেন পড়বে। তাই আমরা আজকে শুরু করি আমাদের ই সেল রিলেটেড ম্যাথমেটিক প্রবলেম। যারা ই সেল রিলেটেড যে টার্মগুলো জানতে হবে, যে কনসেপ্ট জানতে হবে, যদি তারা না জেনে থাকো বা না জানা থাকে, তাহলে এর আগে লেকচার 1 এবং লেকচার 2 আমি করেছি, সেটা অবশ্যই দেখে লেকচার 3 দেখবে, নাহলে প্রবলেম থাকবে, বুঝতে অসুবিধা হবে। তাই বলবো আগে লেকচার 1 এবং লেকচার 2 দেখবে, তারপরে লেকচার 3 দেখবে, তাহলে জিনিসটা অনেক তোমাদের কাছে সহজ মনে হবে। কোশ্চেন কি আছে? কোশ্চেন আছে যে ভ্যালু কিছু দেওয়া আছে। E0 cell of copper Cr2O7 2 minus থেকে Cr3 plus 1.33 volt, Cl2 oblique MnO4 minus থেকে Mn2 plus সেটা হচ্ছে 1.51 and Cr3 plus to Cr এটা হচ্ছে minus 0.74। তার আগে এই অঙ্ক করার আগে অলরেডি আমি বুঝিয়ে এসেছি, তবু একটু ছোট্ট করে বলছি। আমাদের ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, ইলেকট্রোকেমিক্যাল অ্যান্ড সিরিজ, এই অনুযায়ী হাইড্রোজেনের একটা বেঞ্চমার্ক আছে। যে ওর ভ্যালুটা হচ্ছে ই জিরো অফ হাইড্রোজেন। আমি এই ভ্যালুটাকে আমরা জিরো ধরি। এর উপরে যা আছে সব নেগেটিভ, আর এর নিচে যা আছে সব পজিটিভ। এখন কম্পেয়ার হবে যে উপরে যে আছে সেই হিসাবে নিচে কি আছে। অর্থাৎ আমি যদি এখানে এ থাকে এবং এখানে বি থাকে, লেখাটা যেহেতু আগের ক্লাসগুলো হয়ে গেছে তাই আমি করছি না। উপরে আছে এ, নিচে আছে বি, তাহলে এ আছে মানে এর নিশ্চয়ই নেগেটিভ চার্জটা মোর নেগেটিভ হবে, কারণ এইখান জিরো থেকে উপরে উঠছি। আর বি এর হচ্ছে কম নেগেটিভ চার্জ। অথবা বলতে পারি উপরে আছে এ আর এই জায়গাতে আছে সি, সি এর হচ্ছে ভ্যালুটা পজিটিভ চার্জ। যার ভ্যালু যত বেশি তার রিডাকশন তত হবে, কারণ এখানটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে SRP, দ্যাট ইজ কল স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। বাংলায় যেটাকে বলি প্রমাণ বিজারণ বিভব। বিজারণ বিভবের মান যার বেশি হবে, রিডাকশন পোটেনশিয়াল মান যার বেশি হবে, তার কি ঘটবে? রিডাকশন ঘটবে। যেমন আমরা একটু খেয়াল যদি করি, এখানে দেখো, এখান থেকে যদি আমরা এখানে এর হচ্ছে জারণ সংখ্যা হচ্ছে +6, সেখান থেকে হয়েছে +3, দ্যাট ইজ এটা কিন্তু রিডাকশন হয়েছে। এর জারণ সংখ্যা 0, সেখান থেকে -1 হয়েছে, মানে রিডাকশন হয়েছে। এর জারণ সংখ্যা হচ্ছে +7, সেখান থেকে +2 হয়েছে, দ্যাট ইজ কল রিডাকশন হয়েছে। এর জারণ সংখ্যা +3 থেকে 0 হয়েছে, দ্যাট ইজ কল রিডাকশন, দ্যাট ইজ বিজারণ হয়েছে। তাহলে প্রত্যেকটা ভ্যালু কিন্তু বিজারণ বিভাবেই দেয়া আছে। প্রত্যেকটা ভ্যালু কিন্তু বিজারণ বিভাবেই দেয়া আছে। কি বললাম, বোঝা গেল? এবার আমার টার্গেট থাকবে যে এই বিজারণ বিভব ধরে কোশ্চেন কি আছে পরে যাব, আগে এখানে একটু বুঝে নিই। সবচেয়ে বড় ভ্যালু আছে এইটার, সবচেয়ে বড় ভ্যালু। তার মানে যদি কম্পেয়ার করি, সবচেয়ে আগে বিজারণ ঘটবে, সবচেয়ে আগে কিন্তু বিজারণ ঘটবে, সবচেয়ে আগে বিজারণ ঘটবে। আমি কোশ্চেন পরে যাচ্ছি, এর ভ্যালু দেখে বলছি আগে বিজারণ ঘটবে। হয়েছে সবচেয়ে বড় ভ্যালু, সবচেয়ে কম ভ্যালু আছে, অর্থাৎ নেগেটিভ যে পার্টটা, যদি জারণের প্রশ্ন আসে, এ কিন্তু সবচেয়ে আগে জারণ ঘটবে, আগে জারণ ঘটবে। কি বললাম, বোঝা গেল? এবার আমরা শিখেছি যদি আগে বিজারণ ঘটে, তার মানে ওই জায়গাতে পদার্থ যেটা পাবো সেটা জারক পদার্থ। আগে যদি বিজারণ ঘটে পদার্থ পাবো জারক। আর সবচেয়ে আগে যদি ঘটে, কি ঘটে? জারণ। আগে ঘটবে জারণ, এখানটা লিখে দিই জারণ, জারণ। তাহলে এখানে কিন্তু আমরা পদার্থ যেটা পাবো এখানে, সেটা হচ্ছে বিজারক পদার্থ, বিজারক পদার্থ। কি বললাম, বোঝা গেল? তাহলে সবচেয়ে হাইয়েস্ট ভ্যালু দেখে আমরা বিজারণ আগে ঘটবে, লোয়েস্ট ভ্যালুতে জারণ আগে ঘটবে। বিজারণ যদি ঘটে জারক পদার্থ পাবো, জারণ যদি ঘটে বিজারক পদার্থ পাবো। এবার দেখো মিডিলে যারা আছে তারা তুলনাতে চলে আসবে। স্যার সবচেয়ে বিজারণ যদি 1 নম্বরে আমাদের এ অপশনটা হয়, তাহলে আমি এটাকে এ ধরলাম, এটা বি, এটা সি আর এটা ডি।
একটা কোশ্চেন বোঝালেই আমরা সব বুঝতে পেরে যাব। সবচেয়ে আগে যদি বিজারণ সি এর ঘটে, তারপরে কার বিজারণ ঘটবে? স্যার তারপরে 136 আছে, দ্যাট ইজ কল 1.36, তাহলে বি ঘটবে। তারপরে 133 আছে, এ ঘটবে। তারপরে ডি। অর্থাৎ যদি বিজারণ ঘটার ক্রম বলি, তাহলে বিজারণ ঘটার ক্রম সবচেয়ে ফার্স্ট সি, তারপরে কে ঘটবে, তারপরে হচ্ছে বি, তারপরে এ অ্যান্ড তারপরে ডি। উল্টো করে জারণ ঘটার ক্রম যদি বলি, জাস্ট উল্টো লিখবো, অর্থাৎ আগে ডি, তারপরে এ, তারপরে বি, তারপরে সি। আমরা জানি বিজারণ ঘটলে জারক পদার্থ পাবো, জারণ ঘটলে বিজারক পদার্থ পাবো। আপাতত এটা রইলো। এবার আমি কোশ্চেনে চলে যাই, কি বলেছে। তাহলে এই আইডিয়াটুকু আমাদের যদি থাকে, এই আইডিয়াটুকু, তাহলে দেখবো অনেক কোশ্চেন আমরা এখানে কমন পেয়ে যাবো বা বুঝতে সহজ হবে। চলো কি কি 4টা কোশ্চেন আছে একটু দেখে নিই। 1 নম্বর কোশ্চেন কি বলেছে যে Cl মাইনাস Cr3 মাইনাস এবং Cr3 প্লাস Mn2 প্লাস পদার্থগুলির মধ্যে শক্তিশালী বিজারক দ্রব্যকে, বিজারক দ্রব্য বলতো। বিজারক দ্রব্য জানতে গেলে ঘটনাটাকে আমাকে কি জানতে হবে? বলছে স্যার কেন? স্যার জারণ জানতে হবে। তাহলে যার সবচেয়ে ভালো জারণ হবে সেখান থেকে বিজারক দ্রব্য পাবো। চলো জারণের কথা কাকে লিখেছি? স্যার এই যে স্যার এই কোশ্চেনটা জারণ। তা জারণ কোন দিকে হবে? দেখো তো Cr3+ থেকে। তাহলে আমরা অলরেডি একটা অপশনে চলে এলাম, যে অপশন ডি হচ্ছে আমাদের এখানে অ্যান্সার। অপশন ডি এর ক্ষেত্রে যদি আমি বলি স্যার জারণ হচ্ছে Cr3+ প্লাস 3 ইলেকট্রন সমান Cr, এটা কি আমাদের জারণ? এটা কি আমাদের জারণ? না স্যার, ইলেকট্রন যুক্ত হয়েছে তাই এটা জারণ না, এটা হলো রিডাকশন, বাংলায় লিখে দিচ্ছি, এটা হলো আমাদের বিজারণ। ক্লিয়ার? চলো উল্টোটা চিন্তা করি। উল্টোটা বলতে কি, যে Cr-3 ইলেকট্রন সমান Cr3+, এটা কি আমাদের জারণ? হ্যাঁ স্যার, জারণ বিজারণের কনসেপ্ট অনুযায়ী ইলেকট্রন যেহেতু ছেড়েছে তাই এটা হলো আমাদের জারণ। আমরা যদি জারণ যদি ঘটে পদার্থ পাবো বিজারক, জারণ যদি ঘটে পদার্থ পাবো বিজারক। বিজারক পদার্থ হোক আর জারক পদার্থ হোক, এই তীর চিহ্নের ডান দিকে থাকে না, থাকে বাম দিকে। অর্থাৎ Cr হলো আমাদের শক্তিশালী বিজারক দ্রব্য। তাহলে 1 নম্বর অপশন শক্তিশালী বিজারক দ্রব্য কে হলো? আমি জাস্ট তীর চিহ্নটা টেনে দিলাম, Cr। শক্তিশালী বিজারক দ্রব্য হলো Cr, ইয়েলো কালারে লিখে দিচ্ছি। বিজারক দ্রব্য হলো ক্রোমিয়াম। ক্লিয়ার? যদি ক্লিয়ার না হয় চলো 2 নম্বর কোশ্চেন আলোচনা করতে করতে আবার বলে দিচ্ছি। কোনটি শক্তিশালী জারক দ্রব্য? চলো কি বলেছে? জারক দ্রব্য। তাহলে আমাকে কি জানতে হবে? ভালো বিজারণকে ঘটায়। যে সবচেয়ে ভালো বিজারণ ঘটাবে সেই সেই ইকুয়েশনে বা সেই কোশ্চেনে আমরা জারক দ্রব্য পাবো। যে সবচেয়ে ভালো বিজারণ ঘটাবে, স্যার সবচেয়ে ভালো বিজারণ ঘটাবে সি অপশন। দেখে নাও সি অপশনের বিজারণ ক্রম। তাহলে সি অপশনের বিজারণ ঘটানোর কথা বলেছি, চলো ভালো করে দেখে লিখে নিই। সি অপশন কি বলেছে? সি অপশন বলছে MnO4 - 2 Mn2 প্লাস, Mn2 প্লাস, Mn4 - 2 Mn2 প্লাস। অর্থাৎ এখানে আছে +7 আর এখানে আছে Mn2 প্লাস, +2। এখন আমি যদি আয়ন ইলেকট্রন মেথডের সমতা বিধানও করে দিতে পারি, আর শর্টে বলতে পারি চেঞ্জ অফ ইলেকট্রন সমান 5 ইলেকট্রন কি করেছি? যোগ করেছি। কারো যদি মনে হয় সে সমতা বিধানটা বলে দিলে ভালো হয়, তার জন্য আমি লিখে দিচ্ছি Mn4 মাইনাস প্লাস 8H প্লাস প্লাস 5 ইলেকট্রন, এই যে 5 ইলেকট্রন সমান হবে কি Mn2 প্লাস প্লাস 4H2O। এটা দেখো বলতে পারি বিজারণ। তাহলে আমরা কি, ঘটনা যদি বিজারণ হয় পদার্থ হবে জারক। এবার আমরা শিখেছি জারক বা বিজারক পদার্থ যাকেই বলি সে কিন্তু তীর চিহ্নের ডান দিকে নয়, আছে কোন দিকে? বাম দিকে। তাহলে আমাদের অ্যান্সার হলো এই যে এইটি Mn4 মাইনাস। তাহলে এখানে অ্যান্সার হলো শক্তিশালী জারক দ্রব্য কি হবে? এর অ্যান্সার হলো MnO4 মাইনাস। এর অ্যান্সার হলো কি? এর অ্যান্সার হলো Cr। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এই পদার্থগুলির মধ্যে কোনটি বিজারিত অবস্থায় সুস্থিত হবে? আগে চলো বিজারিত মানে বিজারণটাকে ঘটিয়ে দিই। বিজারিত মানে বিজারণ ঘটিয়ে দিই। স্যার এই তো স্যার বিজারণ ঘটিয়ে দিলাম, বিজারণ ঘটিয়ে দিলাম। তাই এই অবস্থায় সুস্থিতি কে পাচ্ছে? স্যার কেন? বিজারিত হয়ে যাওয়ার পর পড়ে আছে Mn2 প্লাস। তাহলে বিজারণ ঘটিয়ে দিলাম এবং সুস্থিত। যদি Mn2 প্লাস সুস্থিত না হতো তাহলে যেতই না, অর্থাৎ এই প্রসেসটা ঘটতো না।
এই প্রসেসটা ঘটতো না, এই প্রসেসটা যদি এ সুস্থিত না হতো। তার মানে বিজারিত অবস্থায় সুস্থিত মানে কি আনসার আসছে আমাদের, যে বিজারণ যে ঘটার পর প্রোডাক্টটা পড়ে আছে অর্থাৎ প্রোডাক্ট তৈরি হয়েছে তার কথা বলছে, এইটার কথা। কোনবার জারিত অবস্থায় সুস্থিত, তাহলে জারণ ঘটার পর যে সুস্থিত আছে কে, Cr3+। জারণ ঘটার পর সুস্থিত কে আছে, নিশ্চয়ই Cr3+। তাহলে জারিত অবস্থায় সুস্থিত। কথা কি বললাম বোঝা গেল? অসুবিধা আছে? চলো নেক্সট কোশ্চেনটাকে আমি বোঝানোর চেষ্টা করি সেম ওয়েতে। যদি অসুবিধা থেকে পরে বলবে, না আবার লিখে দেবো। তাহলে দেখো প্রথম কি আছে আমার কোশ্চেন আছে কি, একটু ভ্যালুগুলো খেয়াল করো। ভ্যালুগুলো ভ্যালুগুলো আছে কি, এ অপশনের ভ্যালু আছে 133, বি অপশনের 133 বলতে 1.33, 1.36, 1.51 এবং মাইনাস এত। আমরা বলবো কি যে E0 ভ্যালু আছে। তাহলে আমি এই এনভি পয়েন্ট দিয়ে লিখছি যাদের সুবিধার্থে, যে ই জিরো এটা অ্যাকচুয়ালি আমাদের রিডাকশন ভ্যালু দেওয়া থাকে। এর মান যার বেশি হবে বিজারণ তার আগে ঘটবে, বিজারণ আগে ঘটবে, হয়েছে। যার কম হবে বিজারণ, বিজারণটা বলে লাভ নাই, তার বলবো জারণ ঘটবে, জারণ ঘটবে। এবার ধরো 3টে 4টা অপশন যদি থাকে, তার মধ্যে ভ্যালুর কম্পেয়ার করে কার জারণ করব কার বিজারণ করব আমরা সহজেই বুঝতে পারবো। এবার বলছি যদি E0 ভ্যালুটা বেশি হয় ওখানে তাহলে বিজারণ ঘটবে। তার মানে কিন্তু আমরা ভালো জারক দ্রব্যের কথা পেয়ে যাব, ভালো জারক দ্রব্য আমরা পেয়ে যাব। তাহলে E0 বেশি মানে বিজারণ বেশি। তাহলে আমি এক কাজ করি, এটা আমি এখানে লিখে দিই, যার E0 ভ্যালু বেশি তার বিজারণ আগে ঘটবে, বিজারণ যার আগে ঘটবে আমরা ওখানে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, ভালো জারক দ্রব্য পাবো, স্ট্রং জারক দ্রব্য পাবো। বোঝা গেল? পাওয়া যাবে। আর যার জারণ ঘটবে তার ভালো বিজারক দ্রব্য পাবো। সেটাই কিন্তু আগের কোশ্চেনে আমি লিখেছি, হয়েছে। এবার যদি বলি স্যার দুজনের কম্পিটিশন আছে, দুজনের কম্পিটিশন আমরা বলবো দুজনের যদি E0R দেয়া থাকে, একটা E0R(1), একটা E0R(2), এই দুজনের তর্কের খাতিরে বললাম যে 1 গ্রেটার দেন 2। তাহলে দুজনের মধ্যে যদি তর্ক করি তাহলে এইটাকে বলবো যে এই দুটো সমীকরণের মধ্যে এই সমীকরণটা আমরা ঘটাবো বিজারণ, এই সমীকরণটা আমরা ঘটাবো জারণ। অর্থাৎ দুজনকে নিয়ে কম্পেয়ার করলে এ যে ইলেকট্রনটা ছাড়বে এ সেটা গ্রহণ করবে, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন বেরোবে একটা দুটা তিনটা চারটা পাঁচটা যটা ওর ভালো লাগবে, বা মাইনাস অফ এন ইলেকট্রন। এ তখন কি করবে, বলছে আমার প্লাস অফ এন ইলেকট্রন, আমি এতগুলো ইলেকট্রন গ্রহণ করব। যে E0 সেল ধরে আমরা কিছু একটু ইয়ে করে দিই। এখানে কি আছে, ইলেকট্রোকেমিক্যাল সিরিজ। এইচএসে মুখস্থ লাগে না, এইচএসে মুখস্থ লাগে না। যদি নিট और जेई তে মুখস্থ লাগে। E0 শ্রেণীতে কি আছে এরকম, সবচেয়ে লাস্টে আছে ফ্লোরিন, আর ইলেকট্রোকেমিক্যাল সিরিজে সবচেয়ে উপরে আছে আমাদের লিথিয়াম। নেগেটিভ আমরা জানি, একটু বলে দিই ভালো করে মন দিয়ে শুনবে। এই হাইড্রোজেন যে আছে, এই হাইড্রোজেনের E0 ভ্যালুকে 0 ধরে বাকি সমস্ত ভ্যালুটাকে কম্পেয়ার করা হয়েছে। এর E0 অফ H+2 হাফ অফ H2 ইকুয়ালস টু 0। এরপরে যত উপরের দিকে যাবে, যত উপরের দিকে যাবে, ধরে নাও এভাবে যাচ্ছি, যত উপরের দিকে যাচ্ছি আমরা, এবার যদি উপরের দিকে যেতে থাকি ভ্যালু কিন্তু নেগেটিভ। এখান থেকে বলবো কি, নেগেটিভ ভ্যালু ইনক্রিজ করবে, বাড়বে, নেগেটিভের দিকে মান বাড়বে। একই রকম ভাবে যত আমরা নিচের দিকে আসব পজিটিভ ভ্যালু ইনক্রিজ করবে, এটা আসবে কি পজিটিভ, তাই পজিটিভ ভ্যালু বাড়বে, হয়েছে, পজিটিভ ভ্যালু বাড়বে। তাহলে সবচেয়ে বেশি পজিটিভ ভ্যালু কার, তাহলে আমরা বলবো কি এই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ
এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজ, এটাকে বলা হয় সিরিজ। এইটা থেকে আমরা কি ভ্যালু জানতে পারবো, যে এই যে নামগুলো লিখেছি ওদের এস আর পি, রিডাকশন পোটেনশিয়াল, স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। সেটা মানে কি? স্ট্যান্ডার্ড মানে প্রমাণ, বিজারণ, বিভব। এই যে প্রমাণ, বিজারণ, বিভব হাইড্রোজেনের সাপেক্ষে ক্যালকুলেশন করে প্রত্যেকের ফিক্সড ভ্যালু আছে। আবার খেয়াল করব, বিজারণ বিভব বলেছি, হাইড্রোজেনের সাপেক্ষে প্রত্যেকের একটা ফিক্সড ভ্যালু আছে। তা আমাদের প্রথমে লিখে দিয়েছি যে এইচএস এর জন্য মুখস্থ লাগে না, কিন্তু নিট বা জয়েন্টের জন্য মুখস্থ লাগে। তো যাই জানি, আমরা এতটা বুঝতে পারছি যে এই শ্রেণীটার হাইড্রোজেনের সাপেক্ষে যত উপরে ওঠা যাবে, এই শ্রেণীটার হাইড্রোজেনের সাপেক্ষে যত উপরে ওঠা যাবে, হাইড্রোজেনের সাপেক্ষে যত উপরে ওঠা যাবে তার ভ্যালুটা কিন্তু তত নেগেটিভ হবে। হলো, তাহলে মোস্ট নেগেটিভ ভ্যালু লিথিয়াম, তাহলে লিথিয়ামের হচ্ছে E0 ভ্যালু সবচেয়ে বেশি নেগেটিভ। আমরা আমাদের ভাষায় বলবো সবচেয়ে ছোট, সবচেয়ে কম বা ছোট। লিথিয়ামের ভ্যালু কি আছে? সবচেয়ে কম বা ছোট, সবচেয়ে কম বলতে পারি বা ছোট বলতে পারি। অর্থাৎ E0 কি? এটা রিডাকশন। E0 রিডাকশন সবচেয়ে কম, রিডাকশন মানে বিজারণ, তার মানে লিথিয়ামের বিজারণ বিভবের মান সবচেয়ে কম। এটাকেই বলতে পারি অন্য ভাষায় লিথিয়াম এর বিজারণ বিভবের মান, বিজারণ বিভবের মান সবচেয়ে কম। তার মানে লিথিয়াম বিজারিত হতে চায় না, লিথিয়াম বিজারিত হতে চায় না, তার মানে লিথিয়াম বিজারিত হতে চায় না। লিথিয়ামের বিজারিত হতে চায় না মানে কি চাইবে? উল্টো কথা, জারণ। আমরা যদি বলি, আমরা একটু আগে বলেছিলাম যে আগের ক্লাসগুলোতে, যদি কারো বিজারণের কথা বলি আমরা, তাহলে কিন্তু মাইনাস অফ জারণ বললে একই কথা বোঝায়। কি বললাম? কারো বিজারণ বলা আর মাইনাস অফ জারণ বলা মানে একই কথা। বোঝা গেল? সেরকমই লিথিয়ামের আমরা কি বলেছি? বিজারণ বিভবের মান কম। তাহলে উল্টো করে কি বলতে পারি? অর্থাৎ জারণ বিভবের মান সর্বোচ্চ। বিজারণ কম মানে উল্টো জারণ বেশি, জারণ বিভবের মান সর্বোচ্চ। তার মানে লিথিয়াম জারণ ঘটাতে চাইবে। স্যার কি করে জারণ ঘটাতে চাইবে মানে বুঝলাম না। লিথিয়াম ভার্সেস এখানে যে কোনো একটা ধাতুর কম্পেয়ার করো, লিথিয়াম ভার্সেস ম্যাগনেসিয়াম। লিথিয়াম বলবে তোমার চেয়ে আমি উপরে আছি, তার মানে আমার জারণ বিভবের মান বেশি, অর্থাৎ তুমি হয়ে যাবে, তোমার বিজারণ ঘটবে, আমার জারণ ঘটবে। স্যার তাহলে ক্যালসিয়াম ভার্সেস ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম বলবে আমি তোমার চেয়েও উপরে আছি, যেহেতু উপর দিয়ে গেলে আমাদের বিজারণ বিভবের মান কমে, অর্থাৎ জারণ বিভবের মান বৃদ্ধি পায়। উল্টো করে বলতে পারি, তার মানে আমি উপরে আছি মানে আমার জারণ ঘটবে, তোমার বিজারণ ঘটবে। জিঙ্ক আবার যদি আমাদের আয়রনের সাথে তো কম্পেয়ার করে, জিঙ্ক বলবে আমার জারণ ঘটবে, তোমার বিজারণ ঘটবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা এদের মধ্যে যদি আমাদের জানা থাকে, প্রত্যেকটার কম্পেয়ার করে বলতে পারি। স্যার আয়রন আর লেডের যদি তুলনা করি, বলবে জারণ, এ বলবে বিজারণ। লেড আবার হাইড্রোজেনের সাথে তুলনা করলে বলবে আমার জারণ, তোর বিজারণ। হাইড্রোজেন বলবে কপার, সিলভার, গোল্ড, মার্কারি আর হ্যালোজেনের সাথে, তোদের সবার ক্ষেত্রে বিজারণ হবে, আমার জারণ হবে। কি বললাম, বোঝা গেল? তাই ইলেকট্রোকেমিক্যাল সিরিজ অনুযায়ী কার জারণ হবে, কার বিজারণ হবে আমরা বুঝতে পারি। এবারে প্রত্যেকটার ভ্যালু আছে, আমরা ভ্যালু সবার মুখস্থ রাখতে পারবো না বা রাখার দরকারও নাই। কেবলমাত্র হাইড্রোজেনের ভ্যালুটাই আমাদের মুখস্থ থাকে 0, আর হাইড্রোজেনের উপরে কারা আছে একটু খেয়াল রাখবো, আর নিচে কারা আছে। যদি এইচএস ক্যান্ডিডেট, মেনলি যারা এইচএস ক্যান্ডিডেটদের জন্য বলবো, নিট জয়েন্টের জন্য না, যারা এইচএস ক্যান্ডিডেট আছো, কিছু পারো না পারো, হাইড্রোজেনের উপরটা যদি নাও মনে রাখতে পারো, নিচে যে কটা মৌল আছে সে কটা কিন্তু মনে রাখা যায়। কেন? খেয়াল করে দেখো, আমি ভ্যালু হিসাবে লিখিনি, পরপর লিখেছি কপার,
সিলভার, গোল্ড, এগুলোকে আমরা মুদ্রা ধাতু বলি, তাই তো? মুদ্রা ধাতু, কয়েনেজ মেটাল, তার মানে কপার, সিলভার, গোল্ড, এই তিনটাই নিচে আছে। তারপরে দুটো মনে রাখতে পারলে ভালো, না হলেও সমস্যা নেই, প্লাটিনাম অ্যান্ড মার্কারি। যদি না রাখো কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কারণ আমাদের মেনলি কপার, সিলভার, গোল্ড। এরপরে কিছু পারো না পারো, হ্যালোজেন কি আছে? আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন অ্যান্ড ফ্লোরিন। তাহলে আমরা কপার, সিলভার, গোল্ড, দ্যাট ইজ মুদ্রা ধাতু বা কয়েনেজ মেটাল, আর হ্যালোজেন। পরপর না মনে রেখেও যদি এইরকম মনে রাখো, আশা করি তোমাদের এইচএস এর যে কোশ্চেন প্যাটার্ন সেই সিস্টেমে তোমার সমস্যা হবে না। তবে আরেকটা যে রিঅ্যাকশন আমি বললাম, নিট এবং জয়েন্টের ক্ষেত্রে, ওদের ক্ষেত্রে দুটো পার্টিকুলার ধাতু বা উল্লেখ করে তোমাদের জানতে দিতে পারে যে এটার কোনটি সম্ভব, কোন রিঅ্যাকশনটি সম্ভব না। আবার এরকম কোশ্চেন থাকে যে এই একটা দ্রবণ আছে, এই চামচ দিয়ে দ্রবণটাকে আমরা নাড়াতে পারবো কিনা, এই একটা সল্ট আছে, এই সল্টটাকে আমরা এই অমুক জিনিস দিয়ে তৈরি, আয়রনের তৈরি, কপারের তৈরি ধাতব পাত্রে আমরা রাখতে পারবো কিনা। সেটা মেনলি নির্ভর করবে কার জারণ ঘটবে, কার বিজারণ ঘটবে, আর সল্টে কোন আয়নটি আছে। তাই অত ডিটেলসে না যেয়ে আমি বিজারণ বিভব এবং ইলেকট্রোকেমিক্যাল সিরিজের শর্ট একটা ভার্সন লিখলাম। এবারে আমরা যে ভ্যালুগুলো প্রথম কোশ্চেনটায় দেখলাম, সেই ভ্যালুটা কিন্তু এদেরই ভ্যালু, আমাদের মুখস্থ লাগবে না। এই যে এই ভ্যালুগুলো হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল সিরিজে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল। দেখো সবারই রিডাকশন, সবার আর লিখেছে, আর মানে রিডাকশন। তাহলে স্ট্যান্ডার্ড রিডাকশন পোটেনশিয়াল 1.33, 1.36, 1.51 অ্যান্ড -0.4। মাইনাস ভ্যালু কোথায় যায়? উপরের দিকে, প্লাস ভ্যালু নিচের দিকে, হয়েছে? তার মানে আমি যার সাথেই কম্পিটিশন করি, যার ভ্যালু বড় অন্যের তুলনায়, তার হবে বিজারণ, কারণ ভ্যালুটার নাম লিখে দিয়েছি বিজারণ বিভব। যার ভ্যালু ছোট, কম্পেয়ার করলে আমরা লিখবো তাকে জারণ। স্যার আপনি কি করে বুঝলেন জারণ বা বিজারণ? কিছু লেখা নেই মানে বিজারণ বিভব দেয়া আছে। কি বললাম? যদি ই এর মাথায় এই যে E0 বলেছে, E0 ভ্যালুটা তুমি এক চান্সে বুঝে নেবে এটা বিজারণ বিভবই বলেছে, বিজারণ বিভব। স্যার জারণ বিভব কখন বলবে? যদি জারণ বিভব বলে তাহলে ওরা উল্লেখ করে দেবে যে E0 অফ অক্সিডেশন, তখন জানবে এটা ক্লিয়ারলি ওএস মানে জারণ, ওএস মানে জারণ, তখন জারণ বিভব বলেছে। বোঝা গেল? তখন এটা কি জারণ বিভব। এখন জারণ বিভব বললে কি করব? আমরা বিজারণ বিভবে কনভার্ট করে দেব। স্যার কেন কনভার্ট করব? কারণ আমরা যত সমস্ত ফর্মুলা বা ম্যাথ ক্যালকুলেশন করব, সবগুলো কিন্তু আমাদের বিজারণ বিভবের উপরে, সবগুলো ক্যালকুলেশনটা কি হবে? বিজারণ বিভবের উপরে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন প্র্যাকটিস করি। আর এই যে এই পোর্শনটা ইলেকট্রোকেমিক্যাল সিরিজ বা এই পোর্শনটা বললাম, এই পোর্শন দিয়ে আমাদের অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো এখানে একটা কোশ্চেন বলে দিই, যেহেতু এর বিজারণ বিভবের মান সবচেয়ে বেশি, যেহেতু এর বিজারণ বিভবের মান সবচেয়ে বেশি, তার মানে এর বিজারণ হওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি। কি? বিজারণ হওয়ার টেন্ডেন্সি বেশি মানে ইলেকট্রন গ্রহণ করলে এর আগে F মাইনাস তৈরি করবে। যার বিজারণ হওয়ার টেন্ডেন্সি বেশি সে হচ্ছে তীব্র জারক দ্রব্য। যার বিজারণ হওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি সে হলো তীব্র জারক দ্রব্য। খেয়াল করে দেখো লিথিয়ামকে কি বলেছিলাম? ওর জারণ হওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি হবে, কারণ জারণ বিভবের মান সর্বোচ্চ। অর্থাৎ লিথিয়াম, লিথিয়াম জারণ ঘটবে মাইনাস ইলেকট্রন সমান লিথিয়াম প্লাস। তার মানে এটা জারণ যেহেতু ঘটছে, আর জারণ যেহেতু ঘটছে, তাহলে এটা হচ্ছে সবচেয়ে ভালো বিজারক দ্রব্য, সবচেয়ে ভালো বা সবচেয়ে তীব্র, সবচেয়ে ভালো কি হবে? বিজারক দ্রব্য, কারণ যেহেতু জারণ হওয়ার টেন্ডেন্সি সবচেয়ে বেশি। কি বললাম বোঝা গেল? এই পোর্শনটা আবার নিট জয়েন্টের ক্ষেত্রে আরো অনেকটা ডেপথে বলতে হবে, তখন বলবো এবং কোশ্চেন সমেত প্র্যাকটিস করাবো। এখন এইচএস বলে অল্প বললাম। চলো এরপরে ভ্যালু কি দিয়ে আছে, যে কপারের ক্ষেত্রে, অর্থাৎ একটু খেয়াল করব যে ভ্যালুটা দিয়েছে জারণ না বিজারণ, একটু মাথায় রাখবো। কপার 2+ থেকে কপার হয়েছে মানে ইলেকট্রন গ্রহণ করেছে, তার মানে বিজারণ, বিজারণকে আর লিখবো রিডাকশন। আর কি আছে? Sn2+ থেকে Sn লিখেছে, তার মানে এটাও আর লিখবো, কারণ এটাও রিডাকশন। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে আমাদের রিডাকশন, এটা হয়ে গেল আমাদের রিডাকশন। এবার খেয়াল করে দেখি যে Zn2+ থেকে Zn, এই ভ্যালুটাও দেখো, খেয়াল করে দেখো, এটাও রিডাকশন, কারণ 2+ থেকে Zn মানে ইলেকট্রন গ্রহণ করেছে।
এইবারে কোশ্চেন কি দিচ্ছে, এই তথ্যের সাহায্যে নিম্নের কোন প্রতিস্থাপন বিক্রিয়া, প্রতিস্থাপন মানে একটা আরেকটাকে সরিয়ে ফেলবে, সম্ভব। এইটা বোঝা মানে আবার তোমার 5-10টা কোশ্চেন সিমিলার যা কিছু আসবে বুঝতে পেরে যাবে। আর কোনটি সম্ভব নয় একটু খেয়াল করে দেখি যে এদের ভ্যালু কি বলেছে, আগে সেটা ধারণা করব, তাহলে কোশ্চেন আমাদের কাছে ইজি হয়ে যাবে। দেখো প্রথম যে ভ্যালুটা দিয়েছে যে ই জিরো অফ Cu2+2Cu, এর ভ্যালু বলছে আমার ভ্যালু 0.34, তাহলে ভ্যালুটা পজিটিভ আছে, ভেরি গুড। আরেকটা ভ্যালু কি দিয়ে আছে, ই জিরো অফ Sn2+2Sn, এ বলছে আমার ভ্যালুটা নেগেটিভ আছে 0.14 ভোল্ট। আর একটা ভ্যালু আছে ই জিরো অফ Zn2+ and Zn সমান -0.76। ভ্যালু ব্যাখ্যা দিচ্ছে, যদি তোমরা বিজারণ ঘটাতে চাও, ভ্যালু কি ব্যাখ্যা দিচ্ছে খেয়াল করো, তাহলে সবচেয়ে ভালো বিজারণ এখানে হবে, আমি শর্টে লিখছি রিডাকশন সবচেয়ে ভালো হবে। আর সবচেয়ে ভালো জারণ এখানে হবে অক্সিডেশনের ইংরেজি জারণ, অক্সিডেশন এখানে ভালো হবে। এ বলছে তুলনামূলকভাবে আমাকে যদি অর্ডার অনুযায়ী সাজাই, বিজারণের অর্ডার হবে এটা, অর্থাৎ আমি যদি এ বি অ্যান্ড সি লিখি, তাহলে বিজারণ অর্ডার কোনটা হবে, বিজারণের জন্য অর্ডার হচ্ছে এ গ্রেটার দেন বি গ্রেটার দেন সি, আর জারণের অর্ডার কোনটা হচ্ছে এ লেস দেন বি লেস দেন সি। ঠিক আছে, এবার ভ্যালু নিয়ে বলছে প্রতিস্থাপন সম্ভব, তাহলে যে কন্ডিশনে আছে সেটা হিসেবে চিন্তা করি, জারণ ঘটছে না বিজারণ ঘটছে। ক্লিয়ার, আমি 1 নম্বর পয়েন্টটাকে আগেই ধরছি, লেখা আছে জিঙ্ক Cu2+, Zn2+ and Cu, কি বলেছে এখানে ঘটনা যেটা আমরা দেখতে পেয়েছি, জিঙ্ক থেকে অর্থাৎ জিঙ্কের জারণ সংখ্যা 0, এখানে কপারের জারণ সংখ্যা 0, জিঙ্ক থেকে Zn2+ হয়েছে, অর্থাৎ জারণ ঘটেছে। কপার 2+ ইলেকট্রন দুটি গ্রহণ করেছে, খেয়াল করে দেখো, অর্থাৎ 2 ইলেকট্রন, তার মানে এইটার বিজারণ ঘটেছে, আর এটা হচ্ছে -2 ইলেকট্রন। ক্লিয়ার, তাহলে আমার কন্ডিশন অনুযায়ী খেয়াল করে দেখো তো কি বলেছিলাম, যে বিজারণ হলে এর হওয়া উচিত, জারণ হলে এর হওয়া উচিত, কথাটা সত্য আছে, ঠিক আছে। তাহলে প্রতিস্থাপনটা কি বলেছে, সম্ভব কিনা, আমি এখানেই লিখে দিচ্ছি যে প্রতিস্থাপনটা সম্ভব। ক্লিয়ার, ক্লিয়ার, চলো 2 নম্বর কোশ্চেন আর একটু তুলে দিই। 2 নম্বর কোশ্চেন কি আছে, 2 নম্বর কোশ্চেন যে জিঙ্ক প্লাস Sn2+, Zn2+ and Sn, খেয়াল করে দেখো, আমি কম্পারেটিভলি যদি বলি জারণ কে ঘটাতে চাইবে, সবচেয়ে ভালো চাইবে সি, সি বলতে এখানে জিঙ্ক, তাহলে স্যার জারণ তো এখানে জিঙ্ক ঘটিছে, দেখো শর্টে লিখছি অক্সিডেশন, অক্সিডেশন মানে জারণ। আর Sn বলছে বিজারণ ঘটেছে, তুলনামূলকভাবে ও যদি জারণ ঘটায় এখানে বিজারণ ঘটাতেই হবে, কেন, একই সঙ্গে তো দুজন জারণ ঘটাতে পারবে না, একটাই জারণ হলে আরেকটা বিজারণ, তার মানে এটাও সম্ভব। ক্লিয়ার, এটাও সম্ভব। চলো 3 নম্বর কোশ্চেন যাচ্ছি, এখানে করে দিই 1 2 3। 3 নম্বর হচ্ছে Sn প্লাস Cu2+, Sn2+ প্লাস Cu, খেয়াল করে দেখি এটা জারণ বিজারণ কোথায় ঘটেছে, যে Cu2+ থেকে কিন্তু Cu এটা +2 ইলেকট্রন, দ্যাট ইজ কল্ড বিজারণ। আর Sn2+ থেকে যদি আমরা বলি, Sn থেকে যদি বলি Sn2+, এখানে তো -2 ইলেকট্রন, তার মানে জারণ। দেখলো জারণের অর্ডার দেখো বা বিজারণের অর্ডার দেখো, বিজারণের অর্ডার কে আগে আছে, কপার, কপার হয়েছে, বিজারণ হয়েছে। তারপরে কে আছে এটা, কিন্তু আমি একজনের বিজারণ ঘটেছে মানে বাকি জনের জারণ ঘটলে কন্ডিশন ঠিকঠাকই আছে, তার মানে এটা লিখে দিলাম সম্ভব। বোঝা গেল, অসুবিধা নাই তো, এটা হয়ে গেল সম্ভব। লাস্ট দেখি 4 নম্বর পয়েন্ট কি বলেছে, চলো 4 নম্বর পয়েন্টটা এখানে করে দিচ্ছি, Sn প্লাস Zn2+, Sn2+ and Zn, খেয়াল করে দেখি যে জিঙ্কের এখানে কিন্তু ইলেকট্রন অ্যাড হয়েছে, যুক্ত হয়েছে জিঙ্কে,
প্লাস 2 ইলেকট্রন, প্লাস 2 ইলেকট্রন মানে বিজারণ। আর Sn এর কি ঘটেছে? Sn এর ক্ষেত্রে ইলেকট্রন ছেড়েছে, -2 ইলেকট্রন জারণ। এবার তোমরা বলো, জারণ বিজারণের যে অর্ডার ছিল, অর্ডারে জিঙ্ক ছিল সবচেয়ে আগে জারণের অর্ডারে। তাহলে জিঙ্ক যদি সবচেয়ে আগে জারণের থাকে, তারপরে এটা, তাহলে জিঙ্কের এখানে কি ঘটেছে? বিজারণ। তার মানে এই রিঅ্যাকশনটি সম্ভব না, এটি সম্ভব নয়। বোঝা গেল? ভ্যালু অর্ডার প্রত্যেকটা দিয়েই বললাম, ভালো করে ধরে ধরে বোঝার চেষ্টা করবে, বুঝতে না পারলে আমাকে আবার জানাবে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। এরপরে কি বলেছে কোশ্চেন, আগে আমি দেখে নিই কি জানতে চেয়েছে। যে এই একটা সেল আছে, এই একটা সেল আছে, এর কোষ্ঠীর কোষ বিভাগের মানও দিয়ে দিয়েছে, কোষ্ঠীর কোষ বিভাগের মান দিয়েছে, দিয়ে জানতে চেয়েছে এই Na2+Ni কোষ্ঠীর প্রমাণ বিজারণ বিভাগের মান নির্ণয় করো। এটা দেওয়া আছে। কি বললাম, বোঝা গেল? অ্যাকচুয়ালি বোঝা যায়নি অনেকের, তাই আমি আগে ফর্মুলা লিখবো, তারপর ডান দিকে ভ্যালু লিখবো। অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেন হচ্ছে কি, যে প্রমাণ বিজারণ বিভব, প্রমাণ বিজারণ বিভব জানতে চেয়েছে। প্রমাণ বিজারণ বিভব কি আছে? যে প্রমাণ বিজারণ বিভবকে আমরা ৩ ভাবে প্রকাশ করতে পারি, অর্থাৎ E0 সেল। আমার ক্লাস দেখতে পারো, লেকচার 2 লেকচার 1 দেখলেই বুঝতে পারবে যে এটা কি করেছি। E0 সেল সমান বলছে কি, E0 অফ রিডাকশন অর্থাৎ বিজারণ মাইনাস E0 অফ অক্সিডেশন। কেউ বলতে পারে স্যার আর কি করেছিলেন? আমি E0 সেলকে আরো একভাবে লিখতে পারি, এটা 1 নাম্বার। চলো এখানে 1 নাম্বার দিলাম। আমি যদি বলি না অন্যভাবে লিখবো, তাহলে E0 সেল আমরা লিখতে পারি E0 সেল অফ ক্যাথোড, যদি অ্যানোড আর ক্যাথোড সম্পর্কে আইডিয়া থাকে, E0 অফ অ্যানোড। যদি বলে না 3 নম্বর অন্যভাবে লিখবো, তাহলে আমরা লিখবো E0 সেল অফ রাইট মাইনাস E0 অফ লেফট। হয়েছে? এইটা আমার কন্ডিশন বললাম। এবার চলো যে সমীকরণটা আছে, ওই সমীকরণে দেখো, এই যে এইটাকে বলা হয় সল্ট ব্রিজ, সল্ট ব্রিজ, এটাকে বলা হয় সল্ট ব্রিজ। আর এই পোর্শনটাকে বলা হয় রাইট পোর্শন, রাইট। আর এই পোর্শনটাকে বলবো লেফট পোর্শন, লেফট পোর্শন, রাইট আর লেফট। এবার আমরা শিখেছিলাম লোন, LOAN। ক্লাসগুলো দেখবে, LON মানে, এল বলছে কি আমি, আমাকে বোঝাচ্ছ লেফট সাইড, আমি মানে লেফট সাইড। ও বলছে আমাকে বোঝাচ্ছ অক্সিডেশন জারণ, এ বলছে আমাকে বোঝাচ্ছ অ্যানোড, এন বলছে আমাকে বোঝাচ্ছ নেগেটিভ, নেগেটিভ চার্জ বোঝাচ্ছ। তাহলে লোন দ্বারা বুঝতে পারলাম বাম দিকে লেফট সাইডে জারণ ঘটে, ওটাকে অ্যানোড বলে, নেগেটিভ চার্জ আদান প্রাপ্ত হয়। তাহলে বাম দিক যদি জারণ ঘটে, তাহলে আমরা সমীকরণটা কি লিখবো, নিকেল -2 ইলেকট্রন সমান নিকেল 2+। যখনই বাম দিকে যা ঘটে ডান দিকে তার উল্টো ঘটবে, অর্থাৎ আমাদেরকে অবশ্যই ইলেকট্রন যোগ আকারে লেখার কাজ করতে হবে। কপার 2++ ইলেকট্রন সমান কপার। হয়েছে? এইটা ছাড়া অন্য কিছু লিখলে আমাদের সমীকরণ মিলবে না। এখানে দেখালেও তাহলে কোনটা জারণ ঘটেছে কোনটা বিজারণ ঘটেছে দেখতে পেয়ে যাবে। ক্লিয়ার? এবার বলছে কি কোষ্ঠীর প্রমাণ বিজারণ বিভব, কোষ্ঠীর কি আছে প্রমাণ বিজারণ বিভবের মান নির্ণয় করো। কোষ্ঠীর প্রমাণ বিজারণ বিভবের মান নির্ণয় করো। তাহলে কি করে নির্ণয় করব? একজনের ভ্যালু দিয়ে আছে, আর E0 সেলটাও দিয়ে আছে। E0 সেল কারণ বলেছে কি কোষ্ঠীর বিভবের মান, কোষ্ঠীর বিভবের মান এত, কোষ্ঠীর প্রমাণ বিভবের মান নির্ণয় করো, প্রমাণ বিভবের মান নির্ণয় করো। কার? এইটা, এইটা। তাহলে এর জন্য আমি আগে লেখাটা দেখি, এই 3টে ফর্মুলার তোমার যেটা সহজ মনে হবে এইভাবে লেখো। চলো আমি যেহেতু লেফট আর রাইট লিখেছি সেই আকারে লেখার চেষ্টা করি। কি? তাহলে E0 সেল, E0 সেল সমান E0 আগে কি লিখেছি রাইট, রাইটে আছে কপার 2+, কপার। কারো মনে হতে পারে স্যার যদি আগে কপার লিখতাম, আগে ধরো আমি এটা লিখতাম যে এটা লিখবো E0 কপার 2+, তাহলে আমাদের কনসেপচুয়ালি বা আমরা যে টেকনিকে অঙ্ক করতে চাইছি সেটা ভুল হয়ে যেত।
কারণ আমাদের মাথায় সবসময় থাকতে হবে বিজারণ বিভব, বিজারণ বিভব, বিজারণ বিভব, অর্থাৎ ঘটনাটা বিজারণ হচ্ছে কিনা। হলো? তাহলে এখানে লিখেছি বিযুক্ত লেফট, লেফটেও কিন্তু আমরা সেই জারণ না, ঘটনাটা জারণ হবে ঠিক আছে, বিভবের মান অলওয়েজ বিজারণ আকারে লিখবো, অর্থাৎ নিকেল 2 প্লাস 2 নিকেল। কোশ্চেন ইজি আছে কারণ বাকি তো ভ্যালু দেওয়াই আছে, শুধু কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। চলো E0 সেলের মান কত দিয়েছে, এই যে স্যার E0 সেলের মান, এই যে E0 সেলের মান, এই মানটা তা লিখে দিই 0.59 ইকুয়ালস টু, স্যার কপারের মানটা কত দেওয়া আছে প্লাস 0.34, স্যার এর মানটা ক্যালকুলেশন করতে বলেছে E0 অফ নিকেল টু প্লাস অ্যান্ড নিকেল। চলো নিকেল টু প্লাসটাকে একদম বাম দিকে নিয়ে চলে আসি, তাই তো, তাহলে বাম দিকে আসলে প্লাস হয়ে যাবে, নিকেল টু প্লাস অ্যান্ড নিকেল সমান প্লাস অফ 0.34 মাইনাস 0.59, একক কিন্তু ভোল্ট হয়, একক ওদের ভোল্ট হবে। চলো বিয়োগ করলে কত হবে, যেহেতু 59 বড়, তাই বড় থেকে বিয়োগ করছি, নেগেটিভ চিহ্ন হবে, এটা হচ্ছে 5, হাতে রইল 1, 4 1, তাহলে 0.1 কি হাতে নাই 2, তাহলে 2 আমাদের 0.25 ভোল্ট। বোঝা গেল, বোঝা গেল। আরেকবার ছোট্ট করে রিভাইজ করছি, আমার কোশ্চেন কি দিয়ে আছে, কোশ্চেন দিয়ে আছে যে এই একটা সেল দিয়ে আছে, এই একটা সেল দিয়ে আছে, এই সেলের মধ্যে টোটাল যে বিভব হয় দ্যাট ইজ কল E0 সেল, তার মান বলে দিয়েছে এত, নিকেল পোর্শনটার অনলি ফর নিকেল পোর্শনের মান কত হবে, তাহলে আমাকে জানতে হবে এর প্রমাণ বিজারণ বিভবের ফর্মুলা কি। আমরা 3 ভাবে প্রমাণ বিজারণ বিভব করতে পারি, প্রিভিয়াস ক্লাস দেখে নেবে, 3 ভাবে প্রমাণ বিজারণ বিভব করতে পারি। এক হচ্ছে E0 সেল সমান E0 অফ রিডাকশন মাইনাস অক্সিডেশন, স্যার রিডাকশন বুঝবো কি করে, E0 সেল E0 ক্যাথোড মাইনাস অ্যানোড, স্যার বুঝবো কিভাবে, E0 সেল রাইট মাইনাস লেফট বুঝবো কিভাবে, খেয়াল করে দেখো আমি লোন বলে একটা পোর্শন আমি লিখেছি, যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদেরকে আমি বলবো তারা যে প্রিভিয়াস ক্লাস লেকচার 1 and 2 ভালো করে দেখো, খাতায় টুকো এবং নিজে বোঝার চেষ্টা করো, দেখবে কোনো সমস্যা হবে না, সেটা কভার না করে আসলে অসুবিধা হবে, সেখানে এগুলো অনেক ডিটেলসে বলা হয়েছে। তাহলে লোনে কি বোঝাচ্ছে, লেফট সাইড একটা সেলের ক্ষেত্রে এই পোর্শনটা লেফট, এই পোর্শনটা রাইট, ওখানে জারণ ঘটবে, তাহলে এই দিকটাই জারণ ঘটবে, জানো এই যে অক্সিডেশন মানে জারণ, তাহলে তুমি লেফট সাইডও পাচ্ছ, দেখো লেফট সাইড, যদি বলো স্যার লেফট সাইড রাইট সাইড জানি না, তাহলে জারণ দেখো, স্যার জারণ জানি না, তাহলে অ্যানোড দেখো, এই তিনটের যে কোনো একটা নাম যদি তুমি কোশ্চেন থেকে বুঝতে পারো, তাহলে তুমি উল্টোটা পাবে, রাইট সাইড ক্যাথোড রিডাকশন, এইভাবে E0 সেলের মান ক্যালকুলেশন করতে পারবো। তবে বলে দিই তোমাদের যে কোশ্চেন থাকবে মোটামুটি যে কোনো একটা ক্লু তুমি ভালোভাবেই বুঝতে পারবে, এখানে সেল থেকে আমি তিনটেই বুঝতে পারছি, কারণ বাম দিকটাকে লেফট সাইড বলে, বাম দিকটায় জারণ ঘটে মানে জারণটাও জানলাম, লেফট সাইডে জানলাম জারণও জানলাম, আর ওটাকে অ্যানোডও বলে আমি অ্যানোডও জানলাম। যদি কোনো কারণে না জানো, অ্যাটলিস্ট কিছু জানো না জানো জারণটা তুমি খুঁজে পাবে। চলো পরে কোশ্চেন আছে বোঝানো যাবে, ঠিক আছে। তা সত্ত্বেও ডাউট হলে আমাকে কোশ্চেন নাম্বার মার্ক করে আমাকে করবে যে স্যার কোশ্চেনটা বুঝতে পারিনি আরেকবার বলে দিন, আমি অবশ্যই রিপিট করব। চলো নেক্সট কোশ্চেন সলভ করি। কি আছে এখানে একটু ভালো করে খেয়াল করি, কি কি বলেছে, নিম্নলিখিত তড়িৎ রাসায়নিক কোষটির অর্ধবিক্রিয়া আর সম্পূর্ণ কোষ বিক্রিয়াটি লেখো। স্যার অর্ধবিক্রিয়া মানে কতটা পোর্শনে জারণ ঘটছে, কতটা পোর্শনে বিজারণ ঘটছে, আর টোটালটা যোগ করতে বলেছে, টোটালটা যোগ করতে বলেছে। দেখো আগেরটাই বলেনি তাই আমি যোগ করিনি, কিন্তু যোগ করলে কি দাঁড়াতো, যোগ করলে দাঁড়াতো এই ইলেকট্রন কেটে যেত, এখানটায় লিখতাম নিকেল যুক্ত কপার 2 প্লাস, এখানটায় লিখতাম নিকেল 2 প্লাস যুক্ত কপার। যোগটা লাগছিল না বলে আমি করিনি, বাট পরের কোশ্চেন ওটা বলেছে, তার মানে এইরকম দুটো সমীকরণ লিখবো, লেখার পরে যোগ করব। বলতো প্রথম সমীকরণটা কি আছে, জারণ না বিজারণ, প্রথম সমীকরণটা কি আছে, জারণ না বিজারণ, অফকোর্স স্যার এটা জারণ, কি করে বুঝলেন, খেয়াল করে দেখো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। দ্বিতীয় সমীকরণটা কি আছে, ইলেকট্রন যুক্ত হচ্ছে, এটা বিজারণ, তাহলে একটাই জারণ ঘটেছে, একটাই বিজারণ ঘটেছে, তাহলে এটা হচ্ছে টোটাল রিয়াকশন জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে। চলো এটা এবার আমরা প্রমাণ করি জিনিসটা, তাহলে অর্ধ বিক্রিয়া লিখবো,
সম্পূর্ণ বিক্রিয়া লিখবো কোথা থেকে, এই সেল থেকে লিখতে গেলে একটু আগেই জানলাম এই দিকটাকে আমরা লেফট সাইড ধরবো, এই দিকটাকে আমরা রাইট সাইড ধরবো। কি লেফট সাইডে কি ঘটে, লোন বলছে লেফট সাইডে অক্সিডেশন, তাকে অ্যানোড বলে এবং নেগেটিভ চার্জ। রাইট সাইডে উল্টো লিখতে পারো, লেফটের উল্টো রাইট, অক্সিডেশন উল্টো রিডাকশন, অ্যানোডের উল্টো ক্যাথোড, আর নেগেটিভের উল্টো পজিটিভ। তাহলে দেখি আমাকে অর্ধ বিক্রিয়া, তাহলে আমি যেগুলি অর্ধ জারণ বলে লিখছি, অর্ধ জারণ বিক্রিয়া, অর্ধ জারণ বিক্রিয়া। স্যার কি লিখবো, লিখবো জিঙ্ক -2 ইলেকট্রন সমান Zn2 প্লাস। দেখো এই যে ইলেকট্রন ছাড়ছে এটাই জারণের প্রমাণ। একই রকম ভাবে লিখবো অর্ধ বিজারণ বিক্রিয়া। এখানে কি লিখবো, এখানে কিন্তু ইলেকট্রন যোগ করার কথা বলবো। তাহলে যোগ যদি করতে হয় তাহলে আমাকে লিখতে হবে lead2 প্লাস, এবং ডান দিকেরটা, কারণ আমরা এই যে বাম দিকে জানানো হলে সেলের এইটাকে বলে সল্ট ব্রিজ, এর সাপেক্ষে ডান দিকটাকে আমরা কি করব, অর্ধ বিজারণ। বিজারণটা lead2 প্লাস প্লাস 2 ইলেকট্রন সমান ইবি। চলো সমীকরণটাকে যোগ করে দিই, টোটাল বিক্রিয়া হয়ে যাবে। যোগ করলে দেখো, খেয়াল করে দেখো, এই ইলেকট্রন কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কে, পড়ে থাকবে এখানে জিঙ্ক, এখানে lead2 প্লাস, তীর চিহ্নতে পড়ে থাকবে Zn2 প্লাস এন্ড lead। বোঝা গেল? এবার কি বলেছে, তাহলে চলো কোশ্চেন হয়ে গেল, অর্ধ বিক্রিয়া হলো, সম্পূর্ণ কোষ বিক্রিয়া হলো। এবার জানতে কি চেয়েছে, বলছে তবে কোষটির প্রমাণ তড়িৎদ্বার বিভব। দেখো প্রমাণ কথাটার মানে হচ্ছে E0 সেল, E0 সেল, E0 সেল প্রমাণ কথাটার মানে। স্যার E0 সেলের মানে তো আমরা জেনে গেছি, একটু আগেই তো আপনি 3 বার লিখেছেন, একবার নয় 3 বার। এই দেখো E0 সেল, একটা হচ্ছে, দুটো হচ্ছে, তিনটা। তাহলে তোমার এখানে যেটা তুমি জানো বা বুঝতে পেরেছো সেটা দিয়ে লেখো। স্যার আমি তো লেফট রাইট জেনেই গেছি, লেফট রাইট যদি জেনে গেছি তাহলে শর্টে লিখে দাও, E0 রাইট মাইনাস E0 লেফট। স্যার রাইটের ভ্যালু কত দিয়ে আছে, রাইটের ভ্যালু বলতে রাইটে কি আছে, লেড, রাইটে কি আছে রেড, আর লেফটে কি আছে জিঙ্ক। তাহলে রাইটের ভ্যালু যদি লিখতে চাই তাহলে এক কাজ করে লিখবো ভ্যালু, রাইটের ভ্যালু লিখবো কত আছে, লেডের ভ্যালু আছে মাইনাস, লেডের ভ্যালু আছে কত, মাইনাস 0.126। তারপরে এই যে ফর্মুলার মাইনাস, বিযুক্ত লেফট, লেফট মানে জিঙ্ক আছে, জিঙ্কের ভ্যালু কত আছে, মাইনাস 0.763 ওভারঅল ভোল্ট। চলো মাইনাস 0.126 মাইনাস মাইনাসে প্লাস 0.763, তাহলে যোগ বিয়োগ করে দিই। তাহলে কত করব, 6 আছে 7 দিতে 13, কারণ এটা বড় আছে, ছোট বড় থেকে ছোট বাদ দিচ্ছি, হাতে রইল 1, 3 আছে 3 6, আর 1 আছে 7 6। তাহলে আমার অ্যান্সার হলো পজিটিভ ভ্যালু আসবে 0.637, 0.637 হয়েছে পজিটিভ ভ্যালু। এবার এখানে কি প্রমাণ তড়িৎদ্বার মান কত হবে, এটা আর কিছু জানতে চাইনি। আরো পরের কোশ্চেনে জানতে চাইবে যে বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে কিনা, বা বিক্রিয়া থেকে ডেল জি জিরোর মান কত হবে, ইত্যাদি ইত্যাদি। যদি বাই চান্স এই কোশ্চেনে বলতো আরেকটা যে জানতে চাইছে যে ডেল জি জিরো কত হবে, এটা জানতে চাই, তখন আমাকে জাস্ট ফর্মুলাতে দেখো ই এসে গেছে, ডেল জি জিরো সমান মাইনাস অফ এন এফ E0 সেল। যদি জানতে চাইতো, কেন পরে জানতে চাইবে তো একটু অ্যাডভান্স লিখে দিচ্ছি। স্যার এন মানে আমি লিখে দিচ্ছি, এন মানে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন, ই সংখ্যার পরিবর্তন। স্যার এফ মানে হচ্ছে ফ্যারাডে, এফ মানে ফ্যারাডে, আমরা সেকেন্ড পার্টটাই পড়াবো, এই চ্যাপ্টারের সেকেন্ড পার্ট। এর ভ্যালু হচ্ছে 96,500 কুলম হয়েছে। আর E0 সেল এই যে ভ্যালুটা আসলো, তাহলে সেই হিসেবে যদি ভ্যালু বসাই, স্যার চেঞ্জ অফ ইলেকট্রন বলতে ইলেকট্রন সংখ্যার পরিবর্তন। এই দেখো এই যে সমীকরণে কাটা হয়েছিল 2 2, অ্যাকচুয়ালি পরিবর্তনটা 2, এই জন্য তো কেটেছিলাম। সমান রাখতে হবে, সমতাযুক্ত সমীকরণ করার পর এই যে পজিটিভ নেগেটিভের যে সংখ্যাটা যে একই আসে, সেইটাই হচ্ছে পরিবর্তনের সংখ্যা। তাহলে আমি বলতে পারি -2 ইন্টু এফ হচ্ছে 96,500 কুলম, তার সঙ্গে এটা হচ্ছে 0.637, এইটা হয়ে গেল আমার টোটাল ভ্যালু, সমান নেগেটিভ কিছু একটা মান আসবে। কি বললাম বোঝা গেল, নেগেটিভ একটা মান আসবে। ক্লিয়ার? এইটাকে বলবো কি, যেমন এটা বললাম প্রমাণ তড়িৎদ্বার বিভব এটা,
প্রমাণ তড়িৎদ্বার বিভব যেমন এটা, ডেল জি জিরোকে আমরা বলবো প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। এটা পরে পরে কোশ্চেনে আছে, আমি অ্যাডভান্স লিখে দিলাম। তাহলে এটাকে লিখবো কি, ডেল জি জিরো হচ্ছে প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন, প্রমাণ মুক্ত শক্তির পরিবর্তন। বোঝা গেল? একই রকম ভাবে কখনো তোমাকে ই সেল দেবে, এখনো যাইনি সেটা আমি কোশ্চেন দেখছি, কখনো ই সেল ক্যালকুলেশন দেবে দেখছি, তখন আমরা কি করব? চলো এই কোশ্চেনটা করে আমরা, দরকার এই ক্লাসটা দীর্ঘায়িত করব না। ই সেল ক্যালকুলেশন যদি দেয় কি করব? চলো এখানে কি বলেছে দেখে নিই। এখানে বলা হয়েছে যে 298 কেলভিন তাপমাত্রায় এত মোলার C+H4 দ্রবণে কপার দণ্ড নিমজ্জিত করা হলো। কপারের E0 সেল এত হলে কপারের তড়িৎদ্বার বিভবের মান কত? কপারের তড়িৎদ্বার বিভবের মান কত? অর্থাৎ আমাকে ই সেল সমান জানতে চেয়েছে। ভালো করে শুনবো, যে কপারের E0 বলে দিয়েছে আর জানতে চেয়েছে কপার তড়িৎদ্বারের বিভবের মান। এখানে কিন্তু কোথাও প্রমাণ কথাটা লেখা নাই। প্রমাণ লেখা নাই মানে তোমাকে ই সেল ক্যালকুলেশন করতে বলেছে। স্যার ই সেলটা জিনিসটা কি? সেকেন্ড লেকচার ফার্স্ট এন্ড সেকেন্ড দেখলে সেকেন্ডে পাবে ই সেল সমান E0 সেল মাইনাস 0.059 বাই n log of Q। কিউ মানে প্রোডাক্ট বাই রিঅ্যাক্ট্যান্ট। এইটা হচ্ছে ফর্মুলা। চলো আমরা স্টেপ বাই স্টেপ ভ্যালু ক্যালকুলেশন করে দেখি। প্রথম বলবো কি, যে এখানে রিঅ্যাকশনটা কি করব, কপার দণ্ডকে নিমজ্জিত করলে যে ঘটনাটা ঘটবে কি, কপার 2+ দুটি ইলেকট্রন গ্রহণ করে কপার ধাতু তৈরি করবে। এটা অবশ্যই বিজারণ হয়েছে। এটা এক নম্বর। 2 নম্বর হচ্ছে কি, ওর E0 সেল দিয়ে আছে, তাহলে E0, এটা E0 যেটা আছে এটা E0 সেল। 3 নাম্বার, n ভ্যালু হচ্ছে এটা, চেঞ্জ অফ ইলেকট্রন n, এটা হয়েছে। তাহলে ই সেল সমান কি লিখবো, অতএব ই সেল সমান E0 সেলের ভ্যালু, চলো আরেকবার লিখে দিচ্ছি, 0.059 বাই n log অফ কিউ। চলো E0 সেল হচ্ছে 0.34 মাইনাস, এটা যেহেতু 0. ক্যালকুলেটর বিন ক্যালকুলেশন করলে 0.059, ওইটাকে কিন্তু আমরা 0.6 বলে দিলেও চলবে, কোনো সমস্যা নেই। চেঞ্জ অফ ইলেকট্রন খেয়াল করে দেখো 2 লগ অফ, স্যার প্রোডাক্ট মানে কি, ডান দিক কপার বাই বাম দিক কপার 2+, ক্লিয়ার? তাহলে 0.34 মাইনাস 0.03, 2 দিয়ে কেটে দিলাম, লগ অফ আমরা জানি 1 বাই এই ভ্যালুটা কত, 0.1 মোলার, 0.1। এবার অনেকে ভাববে স্যার উপরের সিউটাকে কেন 1 করলেন, কেন 1 করলেন, এটা সমান 1। যদি কোনো লিকুইড থাকতো সেটা 1 লিখতাম, যদি কোনো অ্যাকোয়াস থাকতো, স্যার অ্যাকোয়াস মানে আয়ন, তাহলে 1 লিখতাম না। আর যদি কোনো গ্যাস থাকতো তাহলেও 1 লিখতাম না, পরিবর্তে পার্সিয়াল প্রেসার অফ গ্যাস লিখলে ভালো হয়। তার মানে ধাতুর কনসেন্ট্রেশন, থার্ড ব্র্যাকেট অফ ধাতু থাকলে 1 ধরা হয়, লিকুইড থাকলে 1 ধরা হয়, বাট এরা 1 ধরা হয় না। তাহলে যেহেতু 1 জেনে গেলাম লিখে দিলাম। সে তাহলে নিচে কপার 2+, কপার 2+ এর ভ্যালু দেখো, এই প্রকার দ্রবণ দিয়েছে মানে কপারেরও এটা গাঢ়ত্ব আর SO4 - এর এটা গাঢ়ত্ব। যেহেতু আমার সমীকরণে SO4 - নেই, শুধুমাত্র কপার আছে, তাই বসালাম। ক্লিয়ার? চলো নেক্সট। তাহলে এটা হচ্ছে কি 0.34 বিযুক্ত 0.03 লগ অফ, দেখো 0.1 মানে 1/10, উপরে 10 এসে যাবে, নিচে কিছু থাকবে না, 1 থাকবে, 1 লিখে না লেখা সমান। এবারে কি লিখবো, 0.34 বিযুক্ত 0.03 লগ 10 এর ভ্যালু 1। তাহলে ডাইরেক্ট বাদ দিয়ে দিচ্ছি 0.34, 0.03, 1 and 3, 0.31। তাহলে আমার অ্যান্সার আসছে 0.31 ভোল্ট। বলো বোঝা গেল কি গেল না? বোঝা গেল কি গেল না? বিনা ক্যালকুলেটরে করব বলেই এইটাকে আমরা কিন্তু একটু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে ধরে নিয়েছি, 0.059 কে 0.06। বুঝতে পারছো? এই টাইপের প্রবলেম তোমাদের
পরীক্ষায় পড়বে একটু যদি ভালো করে মনোযোগ সহকারে শোনো, দেখো এবং নিজে খাতায় টুকবে, কারণ হ্যান্ড নোট যদি না বানাও তাহলে কিন্তু ওই পিডিএফ দেখলাম, স্ক্রিনশট দিলাম, মোবাইলে রয়ে যাবে। নিজে হাতে ক্যালকুলেশন করবে, শিখতে পারবে, বুঝতে পারবে, নিজে সলভ করতে পারবে। যখন বুঝে যাবে, নেক্সট কোশ্চেন যখনই আমি নিয়ে যাব তার আগে তোমরা পজ করে সলভ করার চেষ্টা করবে, তারপর আমার ক্যালকুলেশন দেখবে। ক্লিয়ার? কি আছে এরপরে কোশ্চেন? এই যদি কোশ্চেন যে গ্যালভানিয়া কোষের তড়িৎচালক বল, আবার তড়িৎচালক বল মানে ই সেল ক্যালকুলেশন করতে বলেছে। ই সেল তড়িৎচালক বল মানে কি? ই সেল ক্যালকুলেশন করতে বলেছে। তাহলে যে ই সেল ক্যালকুলেশন করব, ফর্মুলা কি ছিল? চলো এটাকে হোম টাস্ক আকারে রাখি। তাহলে এই তড়িৎচালক বল মানে কি? আমাকে ই সেল বলেছে, ই সেল। তাহলে ই সেলের ফর্মুলা আমরা জানি, ই সেল সমান ই জিরো সেল মাইনাস 0.06 ডাইরেক্ট লিখে দিলাম এন লগ অফ কিউ মানে ডান পক্ষ বা প্রোডাক্ট, পিডিটি লেফট সাইড মানে বাম পক্ষ বা রিঅ্যাকট্যান্ট, আরসিটি। এইটা এবার তোমরা সমীকরণ দিয়ে আছে, এখান থেকে লেফট কোনটা রাইট কোনটা বুঝতে পেরে যাবে। এখান থেকে লেফট কোনটা রাইট কোনটা বুঝতে পেরে যাবে। সমীকরণ লিখলে তোমরা ই জিরো সেলও ক্যালকুলেশন করতে পারবে, এন ভ্যালু কত হবে ডান ক্যালকুলেশন করতে পারবে, প্রোডাক্ট রিঅ্যাকট্যান্ট লব বাই হরও লিখতে পারবে। খেয়াল করে দেখো ধাতুগুলোর ভ্যালু কত হয়, আগের কোশ্চেনে বলেছি 1, তাহলে এইটা 1 হবে। প্লাটিনাম তো আসবেই না, হাইড্রোজেন আর H+ ধরবে, হাইড্রোজেন H+ ধরে ক্যালকুলেশন হবে। হয়েছে? আর যখনই যেখানে CD2+ দেখবে তার জায়গায় এই ভ্যালু বসাবে, আর যেখানে H+ দেখবে তার জায়গাতে এই ভ্যালু বসাবে। এবার অনেকে মনে করবে স্যার লগ ভ্যালুগুলো জানি না, আমি লেকচারে অলরেডি লিখে দিয়েছিলাম। আমার লেকচার 2 যদি খেয়াল করে দেখবে লগ 2 এর ভ্যালু ছিল 0.30, অ্যাকচুয়ালি হয় 29, 0.29। আমি প্রায় যেটা মনে রাখার সুবিধা সেটা লিখেছিলাম। 3 এর জন্য লিখেছিলাম 0.45 অ্যান্ড 5 এর জন্য লিখেছিলাম 0.69, হয় আমি 70। লগ 7 এর জন্য খুব একটা লাগে না, তবু মনে রেখেছি যদি কোশ্চেনে চলে আসে 0.84, 84 না 85 করে দিচ্ছি, 0.85 অ্যান্ড লগ 11, মাঝে মধ্যে 11টা চলে আসে 1.04 হয়, আমি 0.5। এই লগ ভ্যালুটা মুখস্থ রাখতে হবে। কোন কারণে? তোমার ক্যালকুলেটর যেহেতু ইউজ করতে দিচ্ছে না। এইটা তোমাদের ইলেকট্রোকেমিস্ট্রিতেও লাগবে, আবার তোমাদের আরেকটা চ্যাপ্টার আছে কেমিক্যাল কাইনেটিক্স, সেই চ্যাপ্টারেও লাগবে। তাই এখন থেকে মুখস্থ করো, আর এইটা তোমাদের হোমওয়ার্ক রইল। হয়েছে? অ্যান্সার দেওয়া আছে অলরেডি, চেষ্টা করবে ঠিকঠাক ভাবে ক্যালকুলেশন করে করতে পারছো কিনা। নেক্সট ডেট এখান থেকেই শুরু করব। ঠিক আছে? ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, নিজে হ্যান্ডনোট বানাও, বোঝার চেষ্টা করো। এক্সামে এই টাইপেরই কোশ্চেন বা এই রকমই কোশ্চেন বা এইটাই দিয়ে দিতে পারে। এইভাবে প্রিপারেশন নিতে থাকো। আশা করি রেজাল্ট খারাপ হবে না যদি তোমরা ক্লাসগুলোকে ঠিকঠাক করে ফলো করো। ভালো লাগলে আমার ক্লাসগুলোকে লাইক দেবে, আর চ্যানেলটা তো সাবস্ক্রাইব করবে অবশ্যই। যদি ভালো লাগে বন্ধুদেরকেও শেয়ার করবে, যাতে তারাও এই ক্লাসগুলো দেখতে পায়, এবং যতটা পারবে বেশি বেশি মাত্রায় আমার এই ক্লাসের লিঙ্কগুলো সবাইকে ছড়িয়ে দেবে। এটা আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করছি। আজকে এই পর্যন্তই থাক, পরের দিন বাকি যে প্রবলেম আছে সেগুলো সলভ করাবো। ঠিক আছে? বেস্ট অফ লাক।